সাফিনার কথা বাড়ালো না, দুঃখপ্রদ মন নিয়ে ফিরে এলো স্থানে। পুষ্পিতা একটু পরপরই ওদের দেখছিল, বুকের মধ্যে ঢিপ ঢিপে কম্পন। সেই লুকানো দৃষ্টি যখন বাঁক নিল তীব্রর দিকে, মেরুদণ্ড শটান হলো অমনি। মানুষটার আবিল অক্ষিপট এদিকেই, তার উপর নজরে নজর মিলতে কিঞ্চিত থতমত খেল সে। সেকেন্ডে তড়িৎ বেগে চিবুক নামিয়ে আনলো গলায়। তীব্র সম্পূর্ণ সিগারেট শেষ করে উঠে দাঁড়ালো, শেষটুকু জানলা দিয়ে বাইরে ফেলল। তার দীর্ঘদেহী কালো অবয়ব প্রদীপে আলোতে বিম্ব তুলল দেয়ারে। পুষ্পিতা আশঙ্কায় সিটিয়ে আছে। লোকটা ওইভাবে তাকিয়েছিল, এখন আবার ওর দিকেই আসছে না তো? তীব্র দ্রুত শব্দ শোনা যায়, তবে পুষ্পিতার নিকট নয়, বন্ধুদের কাছে গেল সে। চাউনি নামিয়ে শুধু লম্বা পদযুগল দেখল পুষ্পিতা। স্বস্তির শ্বাস বেরিয়ে এলো বক্ষ ছিঁড়ে। ওদিকে চল, কথা আছে। নাহিদের কামরায় ঢুকলো তীব্র, বাকিরা পেছনে গেল। ফটাফট মাথা তুলল পুষ্পিতা, উৎসুক চোখে নিরীক্ষণ করে নিশ্চিত হলো ওদের প্রস্থান। ঘর ফাঁকা, কেউ নেই, পালানোর এটাই উপযুক্ত সময়। ঝটপট উঠতে যাবে, হঠাৎই আরমান এলো সেখানে। কথাবার্তা না বলে সে চেয়ার গিয়ে বসল। পুষ্পিতা বুঝে গেল তাকে পাহারা দিতেই আসা, পালানো আর হলো না। নিহত ভঙ্গিতে বসে রইল আবার। মেয়েটাকে ফেরত দিয়ে আসতে হবে। মীরা সচেতন গলায় বলল, যাব, কোনো ঝামেলা হলে? ঝামেলা যাতে না হয় সেভাবে যেতে হবে, আর হলেও বা চিন্তা নেই, আমি আছি। মুশফিক মাথা হেরিয়ে বলল, আমিও তাই ভাবছিলাম, শুধু শুধু একটা মেয়েকে আটকে রেখে তো লাভ নেই, তাই না? শাফি ছোট কণ্ঠে বলল, আমার প্রস্তাবটা রাখলে পারতি। তীব্র চোখ গরম করতে ব্যস্তভাবে বলল, ঠিক আছে, সকাল হলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। তীব্র হাসল, বিদ্রুপ করে বলল, তুই বিড়ালের কাছে কেউ মাছ পাহারা দেয় শুনেছিস? মিরাজ মুশফিক ফিক করে হাসল। শাফিন ঠোঁট উল্টায়, আমি অতটাও খারাপ নই। তীব্র ঘোষণা দিল, মেয়েটাকে আমি পৌঁছে দেব, আর সেটা সকালে নয়, এক্ষুনি। ওরা হতচেতন হয়ে চাইল। মুশফিক বলল, এক্ষুনি? এখন কিভাবে? বাইরে ঝড় বৃষ্টি তো। থাক, যেহেতু মস্ত বড় একটা ব্লান্ডার করেইছি, ওটাকে সারা রাত আমাদের সাথে রাখা ঠিক হবে না। বিরক্তি করল না কেউ। সায় মিলিয়ে বলল, আচ্ছা, যা ভালো বুঝিস। নাহিদ কান্না থামালো সহসা, হুলস্থুল বাঁধিয়ে বলল, আমিও যাব। মিথিলা। এতটুকুতেই মিরাজ ধমকে ওঠে, চুপ, তোর মিথিলার গোষ্ঠী কেলাই শালা, রাত বাজে একটা, মিথিলা বসে আছে এখনো? মুশফিক বলল, হ্যাঁ আছে তো, এক বাটি পায়েস নিয়ে আছে। ও গেলেই বলবে, নাও বাবু খাও। আহাম্মক কোথাকার, ভালো বাঁচলি যখন একটা ভালো মেয়েকে বাঁচতি। কি পেয়েছিলি ওই মেয়ের ভেতর? কি লোভী! শুনলাম তো সব। বিয়ের রাতেও বয়ফ্রেন্ডের থেকে আংটি নিতে নাচতে নাচতে আসতে চায়, যত সব। নাহিদ ভেজা গলায় বলল, তোর এখন আমাকে নিয়ে মজা নিচ্ছিস তাই না? নিবি তো। কখনো কি কাউকে ভালোবেসেছিস নাকি? সব তো করিস নষ্টামি। মুশফিক তেতে ওঠে। নাহিদ মুখ সাম। অর্ধপথে তীব্র আটকে দেয়। আহ, থামবি তোরা? মুশফিক থামল, তবে চেহারায় নাহিদের প্রতি পরিষ্কার বিরক্তি। তীব্র চেঁচিয়ে আসে, আরমানের বাবা প্রবাসী। দুদিন হলো মা বড় বোনের শাশুড়ি বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওকে শুধালো, তোদের বাড়ি তো আপাতত ফাঁকা। হ্যাঁ। তাহলে ওকে দুদিন তোর কাছে রাখ, এই অবস্থায় ওকে একা ছাড়া ঠিক হবে না। আরমান মাথা দোলালো। আচ্ছা। ততক্ষণে নাহিদ ব্যতীত বাকি তিনজন কামরায় এসে দাঁড়ালো। পুষ্পিতা গুটিসুটি মেরে থাকলেও কান সজাগ করে রেখেছে। তাকে নিয়ে কোনো পরিকল্পনা কিনা সেসবের নীরব গোয়েন্দাগিরি। অথচ বিফল সে। মুশফিক আর নাহিদের উচ্চবাচ্যের কলহ ব্যতীত কিছুই শোনেনি। তীব্র তাকালো ওর দিকে, কিছু বলতে গিয়ে থামল। প্রহেলিকার ন্যায় অদ্ভুত দেখালো মুখশ্রী। তার বাক্য নিঃসরণের প্রবণতা দেখেই বন্ধুরা উৎসুক চেয়ে থাকে, বিশেষ করে শাফি। তার দৃষ্টি সন্দিহান, চেহারায় হিসেব কষার প্রবল প্রত্যাপ। তীব্র প্রশস্ত বক্ষপুট ক্ষুদ্র প্রশ্বাসে ওঠানামা করল। পরপর
স্বভাব সুলভ রুক্ষ গলায় বলল, তোকে বাড়িতে পৌঁছে দেয়া হবে, নেমে আয়। পুষ্পিতা থমকে চমকে মাথা তুলল। অত্যধিক বিস্ময়ে বিমূঢ় হয়ে চেয়ে রইল মুখের দিক। কৃষ্ণকায় নেত্রদয়ের বিস্মিত দৃষ্টি ভেতরটা কেমন আঙ্গারের ন্যায় জ্বালিয়ে দেয় তীব্র। খুব দ্রুত চোখ সরায় সে। শুধু পুষ্পিতা নয়, আরো 4 জোড়া চোখ নিস্পন্দন হলো তৎক্ষণাৎ। শাফিন, মিরাজ, মুশফিক, আরমান হতবাক, বিভ্রান্ত। অমন নজরগুলি তীব্রর অস্বস্তি বাড়ায়। ঘাড় বাঁকায় সে, কপাল কুঁচকে বলে, এভাবে কি দেখছিস? নড়ে উঠল ওরা, চোখে মুখে বিহব্বল ছাপ ধরে রেখে একই সাথে একবার ডানে একবার বামে মাথা নাড়ল। তীব্র দৃষ্টি সরাতেই ফোঁস করে শ্বাস ফেলল সবাই। একে অপরকে দেখল। সমস্বরে ব্যথিত আওড়ানো, এখনো তুই? তীব্রর এতটুকু আয়ুষ্কালীন ইতিহাসে তুমি শব্দটি বিরল। আপনি তো কোনো জায়গায় নেই, তাও আবার মেয়েদের বেলায়। একমাত্র বয়স্কা নারী ব্যতীত এই সম্মানীয় সম্বোধন তার জিভ থেকে খসে না। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই তীব্র অত্যধিক ডান পিঠে আর বাউন্ডুলে ছিল। ক্লাসে যেত কম, কামাই করত খুব। আহামরি ছাত্র তো ছিলই না কখনো। মারামারি তার দৈহিক রুটিন। নিয়ম মাফিক পড়াশোনা না করলেও নিয়ম করে ওইটুকু করত। সাথে চূড়ান্ত খচ্চুরে স্বভাব। মেয়েরা ভয়ে কথা তো দূর, পাশও মারাত না। তীব্র যেদিন ক্লাসে ঢুকবে সেদিন হেড অফিসে মুখ দেখানো বাধ্যতামূলক যেন। সপ্তাহের অন্তত একটা দিন হলেও জামশেদ তালুকদারকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে হাজিরা দিতে হতো। ভদ্রলোক তখনও মন্ত্রিত্ব পাননি, তবে রাজনীতির বেশ দাপুটে নেতা ছিলেন। তার টাকার গরম, ক্ষমতার গরমে কর্তৃপক্ষ কথাবার্তায় বিষয়টা মিটমাট করত। কিন্তু তীব্রকে দমানো দুঃসাধ্য। 19 থেকে 20 ঘটলেই তার হাতাহাতি শুরু। সে যেবার ফ্রেশার হয়ে ভার্সিটিতে পা রাখত, র‍্যাগ দিতে আসা এক সিনিয়র ছেলের সঙ্গেই ঝামেলা বাঁধে। তর্কের এক পর্যায়ে তীব্র খেই হারিয়ে খুশি মানো নাকে। সকলকে ভরকে দিয়ে ছেলে মাঠেই জ্ঞান হারানো তাতে। সেই থেকে তীব্রকে র‍্যাগ দেওয়ার নাম ভুলে গেল বাকিরা। সুতনু তাকে লাইন মারাতো দূর, হেঁটে গেলেও মেয়েরা তাকায় না অব্দি। ভার্সিটি জুড়ে নাম ছড়ানো মারকুটে পিট্টু। ধীরে ধীরে তার স্বভাবের মিরাজ ওদের সঙ্গে আলাপ হলো, বন্ধুত্ব বাড়ল। যদিও শাফিনের সঙ্গে সখ্যতা কলেজ থেকে। তাদের প্রত্যেকের পছন্দসই বরাদ্দকৃত বেঞ্চ ছিল, যেখানে কারো বসা নিষেধ। ডিপার্টমেন্টের টপ ছেলেটাও জায়গা পেত না সেখানে। কেউ বসতেও তীব্ররা ক্লাসে ঢোকা মাত্র বেঞ্চ হুলস্থুল বাঁধিয়ে ফাঁকা করত। তীব্র মনে মনে হাসত তখন। এই যে সবাই ওকে আতঙ্ক হিসেবে নেয়, এই জন্য ভীষণ মজার। মেয়েদের মধ্যকার ভীতি সে, এটাও মজার। তীব্র পুরোদস্তর স্ফূর্ত চিত্তে উপভোগ করত সেসব। মেয়েদের সঙ্গে তার আলাপের ঘটনা দুষ্প্রাপ্য। একেবারে কর গুণে সঠিক সংখ্যা বলে দেওয়া যাবে। যতটুকু কথা বলে তাতে না ভদ্রতা থাকে না সভ্যতা। তামাটে ঠোঁটের ডগায় সর্বদা তুই তোকারির হাজিরা। বন্ধুরা এতদিন অভ্যস্ত ছিল এসবে, কিন্তু পুষ্পিতার ব্যাপারটা নিয়ে ছোট মনে একটু আশা বেঁধেছিল আজ। তীব্র যেভাবে চেয়েছিল ওর দিক, তারা ধরেই নিয়েছিল মেয়েটিকে বন্ধুর মনে ধরেছে। অথচ সেই একই রকম খড়খড়ে ব্যবহার দেখে হতাশ তারা। ভাবি পাওয়ার অধিক প্রত্যাশায় বেঁধে থাকা বুকটা ভেঙে আটখাল হলো নিমিষে। সাফি পল্লব ছাপটারও তীব্রর চেয়ে থাকা আবার বিয়ের কথা শুনি চোটপাট করায় সে মোটামুটি নিশ্চিত হয়েছিল ওর মনে প্রেমের ঘণ্টা বেজেছে। কিন্তু এটা কি হলো? আশ্চর্য, এ অতীব আশ্চর্য। এত সুন্দর মেয়ে দেখেও যায় মন গড়ল না, তাকে এখন প্রিন্সেস ডায়না এনে দিতে হবে। মনক্ষুণ্ণ তারা দীর্ঘশ্বাস ফেলল। অমন তাল গাছের মতো দাঁড়িয়ে দেখে তীব্র সজোরে ঝাড়ি মারল। তোরা চোখের সামনে থেকে সরবি? যাচ্ছি যাচ্ছি বলি চটপটে কদমে ঘর ছাড়ল 4 জন। নিরাশ বেশে এসে বসল কাজের পাশে। তীব্র গম্ভীর নয় কঠোর, চুপচাপ নয় দৃঢ়। হয় না যারা ভালো কথা বললেও ধমকের ন্যায় শোনায়। বাচনভঙ্গি শ্রুতিকটু, নম্রতা ঠিক আয়ত্তে নেই। পুষ্পিতার অক্ষুপট অবিশ্বাস, ভরসা হচ্ছে না কান দুটোকে। সত্যি শুনেছে তো? লোকটা ওকে বাড়ি দিয়ে আসার কথা বলো। এমনও হয় ভুলবশত তুলে আনলেও হাতে একটা জলজন্ত মেয়ে পেয়ে কে ছেড়ে দেয়?
তার ফেলে চাউনি তীব্রর মনে ধরল না। রুষ্ট হয়ে বলল, এই মেয়ে, নামতে বললাম তো। কথাটা উঁচু কণ্ঠে বলে পুষ্পিতা নড়ে চড়ে ওঠে। প্রকাণ্ড বাজ বৃক্ষ চূড়ায় ঠিকরে ফুলে যেমন ঝাঁকুনি দেয় প্রকৃতি, অনুরূপ কম্পিত হয় শরীর। তীব্র বলেই হাঁটা ধরল। পুষ্পিতার নরম চরণ টেনে না পেয়ে ফিরে চাইল আবার। সে ঠায় বসে, চোখে মুখে পরিচ্ছন্ন অস্বস্তি। তীব্র চটে গেল নিমেষেই। এই মেয়ে এত অবাধ্য। কানে খাটো, একটা কথার কতবার বলতে হবে? নাকি ইচ্ছে নেই যাওয়ার? এতগুলো ছেলের মধ্যে রাত কাটাতে চাইলে আমার কিন্তু আপত্তি নেই। পুষ্পিতার নিচু মস্তক ঈষৎ উঁচু হয়, চেহারায় অপ্রতিভের স্পষ্ট চিহ্ন। বেশ অনেকটা সময় নিয়ে মিহি কণ্ঠে বলল, আমার ওড়নাটা। বিতস্পৃহায় কুচকে থাকা হৃদয় মসৃণ হলো তীব্রর। পুষ্পিতার এতক্ষণ অমন ভাঁজ হয়ে বসার অর্থ বুঝল, তবে বিশেষ প্রভাব পড়েনি মাথায়। একই রকম শক্ত গলায় বলল, সেটা কি আমার জানার কথা? আর ওড়না দিয়ে কি হবে? যেভাবে আছিস সেভাবে আয়। পুষ্পিতা অসহায় চোখে চাইল। আজ অবধি ঘরের বাইরে ঘুমটা ব্যতীত পাড়া রাখা মেয়ে ওড়না ছাড়া কিভাবে যাবে? জ্ঞান হারানোর দশায় গায়ে ওড়না ছিল না ভাবলেই তো মূর্ছা যাচ্ছে কোনঠায়। সেখানে সজ্ঞানে না না, এ অসম্ভব। সে না না করে বসে রইল। একটা গুন্ডা কি আর এসব বুঝবে? তীব্র রাগ তুঙ্গে উঠল। চেতে একাকার হয়ে কিছু বলতে গিয়ে কিভাবে থামলো, আশেপাশে চাইল। টানা হেসটায় এই মেয়ের ওনা কোথায় পড়েছে সে কিভাবে জানবে? ওদিকে হাতে সময় কম। কেউ বুঝে ওঠার আগে এই মেয়েটাকে রেখে আসতে পারে বাঁচে। উপায়ন্তর না পেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ক্ষিপ্ত ভঙ্গিতে গায়ের শার্ট খুলে পুষ্পিতার দিকে ছুঁড়ে মারল। তারপর পুষ্পিতা ভুরকে ওঠে। তীব্র তর্জনী তুলে আদেশ শুনল, এটা পরে 2 মিনিটে আসা চাই। পুষ্পিতা হকচুকিয়ে চেয়ে রইল তার গমন পথে। শার্টখানা ছোড়ার তোপে মেঝেতে পড়েছে। সেদিকে বিভ্রান্ত লোচনে দেখল একবার। এখন একটা অচেনা পুরুষের কাপড় গায়ে চড়াতে হবে। সে নিজের দিক পুনর্বার চোখ বোলালো। সহায়হীনদের সকল পরিস্থিতি এমন প্রতিকূলে কেন হয়? চুলগুলো আরেকটু লম্বা হলেই তো দুপাশে ছড়িয়ে রাখা যেত। নিরুপায় হয়ে তীব্র চেক শার্ট হাতে তুলল পুষ্পিতা। ভাগ্য যে আর কত কি দেখাবে। কাছে আনতে তা থেকে সিগারেট ঘাম আর মদের গন্ধ ভকভক করে নাকে লাগে। পেটে ঢুকে নাড়ি ভুড়ি অব্দি পাক খায়। দুরন্ত সেটাকে ছিটকে ফেলে দিল। তীব্রর গায়ে শুভ্র স্যান্ডো গেঞ্জি, মাংসল ফর্সা বাহু নগ্ন। বসার ঘরে এনে উপস্থিত প্রত্যেকে কপাল গোছালো। এই তো গায়ে জামা দেখে এলো গেল কই? তীব্র এসে মেঝেতে রাখা নাহিদের ব্যাগ হাতালো। ভেবেছিল এক্সট্রা শার্ট থাকবে, কিন্তু কয়েকটা শাড়ি ছাড়া কিচ্ছু নেই। তিনি খেমে আছে বিড়বিড় করল, শালা নিজের জন্য কিছু আনেনি? চসূচক শব্দ করলো ক্ষোভে। আরমান জিজ্ঞেস করল, তোর শালা। প্রশ্নের মধ্যে অতি ধীর পায়ে হাজির হলো পুষ্পিতা। পরনেই জামার উপর তীব্র শার্ট, একেবারে অন্য পন্থা না পেয়ে গায়ে জড়িয়েছে। বোতাম পেছনে, কলারের দিকটা সামনে দেয়া। রোগা সোগা হওয়ায় স্বাস্থ্যবান তীব্রের জামা ঠুলছে বাতাসে। আরমান বাকিটুকু আর বলতে পারেনি, সহসা থেমে গেল। বাকিরা বিস্ময়ে দাঁড়িয়ে পড়ল বসা থেকে। তীব্র শার্ট কোনো মেয়ের শরীরে? এই পৃথিবী কাঁপানো আমূল বোল পরিবর্তনের ঘটনা চক্রে তারা কিংকর্তব্য বিমূঢ়। মিরাজ চক্ষু চাপড়ে তীব্রর দিকে চায়, আবার পুষ্পিতাকে দেখে। হতচকিত সে টেনে টেনে বলল, বন্ধুগণ, আমি কি অন্ধ হইয়া গিয়েছি? যা দেখিতাছি আপনারাও কি তাহাই দেখিতে পাইতেছেন? এক একজন হতচেতন থেকে মাথা ঝাঁকায়, অথচ তীব্র নির্বিকার। তার মধ্যে এইসব ভাবনা চিন্তা দেখা গেল না। নিরুত্তর বের হতে নিলেই মুশফিক বলল, এই বুড়োটাকে কি করব বললি না তো? কাজী সাহেব চুপটি করে ছিলেন। কথাটা শুনেই গতর নাড়াচাড়া দিল। ভয়ে ভয়ে চাইলেন তীব্রর দিক। এই যে পালের গোদা, সে কি আর বোঝেননি? এখন এই ছেলে তাকে হত্যার আদেশ দেবে না তো? মিনমিনিয়ে অনুনয় করলেন, আমাকে ছেড়ে দিন, আমি তো কিছু করিনি। তীব্র একটু চুপ থেকে বলল, এটাকে সকালে সাথে করে পৌঁছে দিয়ে আসবি।
বাড়ির ঠিকানা এলাকা ভালো করে চিনে রাখবি। বাই এনি চান্স যদি মুখ খুলেই একেবারে ঘরে গিয়ে জবাই করে আসবো। বাড়ি দিয়ে আসার কথা শুনে প্রৌঢ়ার চোখ মুখ চকচকিয়ে ওঠে। ছাড়া যে পাবে এই যে, মুখ খুবই কোন দুঃখে। কোন রকম জানে বাসতেই হলো। পেছনের সংকীর্ণ শরীরে লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়েছিল পুষ্পিতা, দুশ্চিন্তায় নিমেলিত। জবাই শব্দটা শুনতে আটকে উঠল অচিরাত। ঝুলে পড়ল চোয়াল। কোটর থেকে বাইরে আসতে চাওয়া চোখ দুটো বিকট করে চাইল তীব্র চওড়া পিঠের দিকে। ত্রাসের সূক্ষ্ম ধারালো তীরটা গতিতে এসে ফুসফুসে ছিদ্র করে দিয়ে চলে গেল। এমন ভয়াবহ লোকদের খপ্পরে পড়েছে ভাবটি মাথা ঘুরছে। কোন রকম রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল সে। তীব্র দৃষ্টি ফেলল তার ওপর। পুষ্পিতার অমন গোল গোল চোখ দেখে কর্কশ স্বরে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে থাকতে বলেছি, সামনে হাট। পুষ্পিতা হুঁশে ফেরে ঝটপটে আঁখি নামায়। হাঁটবে কি, পায়ে জড়িত জেনেই সব ঠকঠকে পড়ছে ডরে। কোন রকম বিবশ কদমে সামনে চলল সে। তীব্র পেছনে আসছে, স্পষ্ট তার পদধ্বনি। অথচ পুষ্পিতা এগোতে পারছে না। খুব গ্রাসে অপ্রসারিত মস্ত, মনে হচ্ছে এক্ষুনি একটা ছুরি এনেই তীব্র পোচ বসাবে গলায়, নড়ি কেটে ওকে ঝুলিয়ে দেবে গাছে। তীব্র তার পিল পিল কদম মারাতে সময় লাগেনি। ওকে ফেলে এগিয়ে যায় সে। গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে সামনে, নীরবে উঠতে বোঝায়। পুষ্পিতা দোয়া পড়তে পড়তেই চুপচাপ পেছনের দরজা খুলে বসত। গাড়ি ছুটতে দেখেই জানালা থেকেই চোখগুলো ফেরতেও আরমান আশাহত কণ্ঠে আওড়ালো, এই জন্মে কি বিট্টুর প্রেম হবে না গায়েস? বাকিরা ভগ্ন হৃদয়ে মাথা নাড়ল। জানি না, আমরা জানি না। শুনশান নিশি, রাস্তায় এক দুটো যানবাহন, হেডলাইটের আলো ছাড়া বাকি সব অন্ধকার। বাতাসের ঝাপটা প্রবল, ঝড়কমনীয় বৃষ্টি আছে। বাজ পড়ার মিহি আওয়াজ। জানালা দরজা বন্ধ, গাড়ির চালক এক ভয়ানক গুঞ্জা। পুষ্পিতার দেহ যতটা পারছে সেটে যাচ্ছে দরজায়। যা কিছু ঘটলো আজ সব কেমন দুঃস্বপ্নের মতন লাগছে। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দোদুল্যমান যেন। সে কি সত্যি বাড়ি ফিরছে? এই দুর্ভাগা মেয়েটির ওপর সৃষ্টিকর্তা এত প্রসন্ন কবে হলেন? জীবন কোনোদিন সালমার আঙুল ছাড়া এক কদম হাঁটেনি। স্কুল কলেজ সবখানে যাওয়ার সময় তিনি রিকশায় তুলে দিতেন, আবার ছুটির সময় দাঁড়িয়ে থাকতেন গেটে। তখন নুহারা পাশাপাশি থাকতো, দুজন আনন্দ চিত্তে সঙ্গী হতো যাত্রা। সেই মেয়ে প্রথমবার একটা অপরিচিত মাস্তানের সঙ্গে একা গাড়িতে বসে। ভাবলেও শরীরের সব লোমকূপ সচকিতে দাঁড়িয়ে যাচ্ছে শঙ্কায়। পর মুহূর্তে চোখ মুখের আতঙ্ক একটু নিভ্র তার। লোকটা নিশ্চয়ই অতটাও খারাপ নয়, খারাপ হলে ওকে ফেরত দিতে চেত না। গতকাল মিথিলার গায়ে হলুদের হুজুকে এক ফোঁটাও ঘুমায়নি পুষ্পিতা। সারাদিন ছুটেছে কাজে, গাড়ির হেলদোলে এখন চোখ বুঝে আসছে। তাই তন্দায় পুষ্পিতার মাথাটা হেলে পড়তে চাইল। অকস্মাৎ মেয়েলি মন ছলকে উঠল সন্দেহে। এই রাতে ঝড়ের মধ্যে ওকে বাড়িতেই পৌঁছে দেবে তো? এমন ভালো পুরুষ নিশ্চয়ই দুনিয়ায় আসেনি। কোনোভাবে ওকে বেঁচে দিতে নিয়ে যাচ্ছে কি? পুষ্পিতার সদ্য স্বস্তিটুকু শেষ। বরফ বাতাসে পালিয়ে গেল ঘুম। একেবারে তটস্থ বেশে কাঠ হয়ে বসে রইল এবার। এদিকে তীব্রর মেজাজ টান টান করছে ক্রোধে। এত রাতে একটা মেয়েকে নিয়ে রওনা তো করলো। রাস্তায় ট্রাফিক পুলিশ ধরলে জামশেদ তালুকদারকে যে আগে ভাগে কিছু জানাবে, ফোনটাও তো আনেনি সাথে। শেষে সব বানচাল না হলেই হয়। গাড়ি চলছে অনেকক্ষণ, গতি বেশ জোরালো। হুসহুস করে এগোচ্ছে চাকা। তন্মধ্যে আজানের মধুর সুর ভেসে এলো। পুষ্পিতা নড়ে চড়ে বসে, চাইল বাইরে। এত দূর ওকে নিয়ে এসেছিল ছেলেগুলো, কোথায় আছে এখন? কতক্ষণ লাগবে আর? পুষ্পিতার অবিশ্রান্ত জিভ নিষ্পিস করছে খুব। জিজ্ঞেস করবে কি? না থাক, গুন্ডাটা যা বদমেজাজি, শেষে রেগে গেলে তখনই নীরব গাড়িতে তীব্রর উষ্ণ কণ্ঠ শোনা যায়, ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এই নিয়ে কোনো ঝামেলা না হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরের বার কিন্তু
আর ফেরত দিতে আসবো না, বোঝা গেল? উত্তর জানতে ভিউ মিররে চাইল সে। কি শীতল হুমকি! পুষ্পিতার বুক ধুকপুক করে কাঁপছে। আয়নাতেই চোখাচোখি হলো। ত্রাসিত নজর নামিয়ে মাথা কাত করল সে। কচ্ছপের বেগে সূর্য উঠেছে পূর্বে। সদ্য সদ্য মলির প্রভার লহরী, সুবিধে খোঁজার আশায়। রাস্তায় কাকপক্ষীও নেই, শুধু দেয়ালের কিচকিচ শব্দ। বাড়ির গেট সম্পূর্ণ ফাঁকা, দারোয়ান নেই। দেখে গাড়ি এখানে এনে থামালো তীব্র। পুষ্পিতার চোখ ঝলকে ওঠে চেনা নিবাস দেখে। এখনো প্যান্ডেল টাঙানো, লাইট বসানো। বাড়ি দেখে উত্তেজনায় টকবকায় তার সমস্ত কোষ। তীব্র কোষ নামাতেই পারেনি হন্তদন্ত। তীব্র কাজ নামাতেও পারেনি হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই রকেট বেগে ছুটে গেল ভেতরে। আচমকা ব্যাপারটায় তীব্র হতভম্ব হয়। চোখ নাক কুচকে বলে, আজব মেয়ে তো। এদিকে টানা কয়েক ঘন্টা একভাবে মাস্ক আর ক্যাপ পরে সে। চুল আর নাকের ছিদ্র বেশ অনেকক্ষণ যাবৎ সুরসুর করছিল। থুতনির আশপাশ ঘামে চটচটে। তীব্র একটানেই ক্যাপ খুলে চুলে আঙুল চালালো। গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলে ফেলে দিল বাইরে। বাড়ির দারোয়ান স্তব্ধ হয়ে চেয়ে রইলেন, হাতের তালুতে দাঁত মাজার গুঁড়ো। বৃহৎ নেত্রে দেখে গেলেন তীব্রর যাওয়াটুকু। গতরাতে সালমার চিৎকার কান্নাকাটিতে শুধু বিল্ডিং নয়, পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে পুষ্পিতার নিখোঁজ। এমনকি আজকেই থানায় জিডি করার কথা। সবার মতো তিনিও জানতেন পুষ্পিতাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু গাড়ির শব্দ, সে মেয়ের ছুটে যাওয়া, পরপর তীব্রকে সশরীরে দেখেই নড়াচড়া বেমালুম ফুলে বসতেন। অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা একের পর এক সাজালেন লোকটি। দুয়ে দুয়ে চার মিলিয়ে মাথা ঝাঁকালেন, বিড়বিড় করে বললেন, মেয়ে তাহলে সারা রাত বিষ্টু মাস্তানের সঙ্গে ছিলে? সূর্য তখন দিগন্তের ওপরে। আলো ফুটতে না ফুটতে শহরের ফিলিং স্টেশনে মানুষের ভিড়। ঢাকায় পঙ্গপালের মতো ছুটে চলা জনজীবন প্রতিটা দিনের মতো ব্যস্ত আজও। ঘড়িতে 7টা ছুঁয়েছে। নিরত নগরে তখন গিজগিজে হুল্লোড়। এখন 7 সকালেই এক গাদা ফাইলপত্র বকলতাবা করে তালুকদার বাড়িতে হাজির হয়েছেন আবুল হাসান। গতকাল রাতেই জামশেদ তালুকদার তলব পাঠিয়েছেন টেলিফোনে। 2টো জমি কেনার ব্যাপারে হিসেব নিকেশের বিরাট বন্দোবস্ত সারবেন। জামশেদ মানুষ হিসেবে বিন্দুগত। অতিরিক্ত রাত জাগা, বেলা করে ঘুমানো, অসময়ে খাবার গ্রহণের নথি তার নেই। মাত্রই নাস্তা সেরে বসেছেন। কাপের রং চা ফুরোতে না ফুরোতেই হাজিরা দিল আবু। জামশেদ বসার ঘরে সেন্টার টেবিলে কাগজপত্র মেলে বসলেন। পাশে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আবু। বসতে বললেও বসলেন না। ওনার গদগদ কণ্ঠের এক উত্তর, স্যার আপনার সামনে আমি কি করে বসি? লোকটার এই অমায়িক দাসত্বে বরাবরই প্রসন্ন হন জামশেদ। আজকেও সমান হলেন। এই তুষ্টতায় কতবার যে আবুলের মাইনে বাড়িয়েছেন তিনি। দুজনের আলাপ আলোচনার মধ্যেই দোরগোড়ায় পা রাখল তীব্র। 2 চোখ ছাপানো তন্দ্রা, মুখবিভরে জলে জলে ক্লান্তি। সোনালি চুলের অবস্থা রফাদফা। ফর্সা চেহারা অবসন্নতায় মুদেছে ভীষণ। আর শুভ্র ক্যাটসের শব্দে মুখে তুললেন দুজনে। যথারীতি তীব্র 11টার আগে ঘুম থেকে ওঠে না। পিতা যতটা সময় নিষ্ঠ, পুত্র ততোধিক উদাসীন, খামখেয়ালি। সে মানুষকে এই ভোর ভোর চৌকাটে দেখে অবাক হলেন জামশেদ। প্রশ্ন ছুড়লেন সবেগে, রাতে বাইরে ছিলে? তীব্র হেঁটে এসে সোজা বাবার মুখোমুখি সোফাটায় বসল। হালকা ফোমের নরম গদি দুলে উঠল তোপে। অলস ভঙ্গিতেই দুপাশে চড়ালো মাংসল হাত। জবাবের বদলে পাল্টা প্রশ্ন করল, ছেলে কোথায় থাকে না থাকে, বাড়ি ফেরে না ফেরে তার খোঁজও রাখেন না? ইঙ্গিতে সহিত বিদ্রুপ। জামশেদ রাখতে চেয়েও রাখলেন না, শান্তভাবে শুধালেন, ফেরোনি কেন? কি করছিলে? তীব্র বাধ্যগত উত্তর দেয় না। আবুলের দিক চেয়ে ভ্রু গোছায়। এটা সকাল সকাল এখানে কি করছে? তার এইভাবে তাকানো, তার উপর হঠাৎ কথার বানে থতমত খেলেন আবুল। অপ্রস্তুত হাতে নাকের চশমাখানা উপরে ঠেললেন একটু। হাসার চেষ্টা চালিয়ে জানালেন, জি স্যারের কিছু হিসেবের খাতা দেখাতে এসেছি। জামশেদের মনোযোগ ছেলের ওপর। সূক্ষ্ম নেত্রে দেখছেন ওকে। গায়ে জামা নেই, অগোছালো বিশৃঙ্খল ভাবমূর্তি। কটাক্ষ করে বললেন, তা সারা রাত কোথায় ছিলে?
নিশ্চয়ই কোনো ক্লাবে মদের আড্ডায়, না হলে জোয়া তাস এসবে, তাই তো? তীব্রর পরিশ্রান্ত জবাব। রোজ রোজ এই এক কথা জিজ্ঞেস করে কি মজা পান? অতিষ্ঠ শ্বাস ফেললেন তালুকদার। অসহ্য ভঙ্গিতে আওড়ালেন। তোমার মধ্যে ন্যূনতম লজ্জাও নেই? আশ্চর্য, যেটা নারীর জিনিস সেটা দিয়ে আমি কি করব? বিফল পরাস্ত ভঙ্গিতে মাথা নাড়লেন জামশেদ। তীব্র নিরুৎসাহিত হাই তুলল। আবুল হাসান চোখ এপাশ ওপাশ করে দুজনকে দেখছিলেন। জামশেদ ছেলের কাছে প্রতিবারের মতো আজও পরাজিত। ওনার মন যে তার আরেকটি অনবদ্য সুযোগ লুফে নিতে নিষ্পিস করে ওঠে চিপটা। বিস্তর হেসে রয়ে শয়ে বলেন, বলছিলাম কি, আসলে স্যার আপনি হলেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, একমাত্র ছেলে। আপনি যদি রাত বিরেতে এইভাবে বাইরে থাকেন, স্যারের তো একটু অসুবিধে হয়, তাই না? তীব্র সদ্য চোখ বুঝেছিল। পঙ্কিল অক্ষ ঝট করে চাইল এবার। স্থূল কণ্ঠে হুঙ্কার ছুড়ল, এই মন্ত্রীর চামচা, কথা কম। ওই দিনের মার ভুলে গেছিস? আবুলের হাসি মুছে যায়। অযাচিত অপমানে মুখশ্রী থমথমে হয়ে আসে। জামশেদ বিরক্ত গলায় বলেন, তীব্র, আবুলের বয়স আমার কাছাকাছি, অন্তত একটু ভদ্রভাবে কথা বলতে তো পারো। তীব্র মুখের উপর বলল, পারি না। আপনাকে তো আপনি বলছি। সম্মান ওভারলোডেড। আপনি সে আনন্দেই থাকুন। এসব নিয়ে মাথা ঘামিয়ে যে সময়টা নষ্ট হবে সেইটুকু বাঁচিয়ে বরং আমার মাকে দিন। দ্বিতীয়বার উত্তর পেলেন না জামশেদ। উষ্ণ চোখে খিটমিট করেই চেয়ে রইলেন শুধু। প্রবল একখানা ইচ্ছে জাগলো ছেলের সাদা গালে ঠাস করে প্রকাণ্ড চর বসানোর। পারলেন না। ধৈর্যের জাতাকলে রাগ ঢাক পিষে বাধ্য হয়ে চোখ রাখলেন খাতায়। তীব্র এত কিছু খেয়াল করলে তো। ভ্রুক্ষেপহীন সে তার মতো বসে এদিক ওদিক চাইল প্রথমে, পরপর উঁচু গলায় ডাক ছুড়ল, মা, মা। জামশেদ মনোযোগে ব্যাঘাত পেলেন, ধীরে স্থির জবাব দিলেন, তোমার মা রান্নাঘরে। এত জোরে না চিল্লিয়ে কাছে গিয়ে কথা বলো। এই সকালবেলা মা রান্নাঘরে কেন? চোখ তুললেন তিনি। আবুলের জন্য নাস্তার ব্যবস্থা করছে। তীব্র কপাল কুঁচকে বলল, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আপনার চামচার জন্য আমার মা নাস্তা বানাবে কেন? আবুল অদৃশ্য দাঁত খিঁচলেন। বারবার চামচা শব্দটা গায়ে আগুন ঢেলে দিচ্ছে। পরপর হঠাৎই এক অলিক কল্পনায় ঘুরিয়ে ফেললেন নিজেকে। টেবিলের উপর রাখা চায়ের খালি কাচের কাপটা উঠিয়েই তীব্রের মাথায় ভেঙেছেন তিনি। গল গল করে রক্ত বের হয়েছে। আর্তনাদ করে সোফাতেই লুটিয়ে পড়েছে তীব্র। আবুল বিজয়ের উল্লাসে পৈশাচিক হাসলেন। আকস্মিক মুখ থুবড়ে পড়লেন বাস্তবে। এই একই রকম অক্ষত তীব্রকে দেখে মুখটা চুপসে গেল। আবার বিদিষ্ট চেহারায় খেলে গেল চরম হতাশা। জামশেদ বললেন, এইটা আবার কেমন কথা? আবুল আমার কর্মচারী হলেও বাড়ির গেস্ট, তার আপ্যায়ন আছে না? তীব্র কাঁদুছায়। থাকবে না কেন? কিন্তু গেস্ট আপনার, আপনি আপ্যায়ন করুন না। মাকে খাটাচ্ছেন কেন? বয়স হচ্ছে তার, এখন অন্তত তাকে রেহাই দেওয়া উচিত। জামশেদ আশ্চর্য হয়ে বললেন, অদ্ভুত তো, তুমি এমন ভাবে বলছো যেন আমি তোমার মাকে দিয়ে কি না কি করাই। শুধু তো এক কাপ। প্রতিমধ্যে লুৎফার ছটফটের স্বর ভেসে এলো। কথায় বিঘ্ন ঘটায় জামশেদ থেমে গেলেন। লুৎফা উদ্বিগ্ন কদমে এগিয়ে এলেন ছেলের নিকট। কণ্ঠ মোলায়েম, কখন এলি বাপ? রাতে ফিরবি না? একবার জানাবি তো, কতক্ষণ বসেছিলাম আমি। তীব্র নীরের চোখ মুখ শিথিল হলো। হাস্যহীন নরম কণ্ঠে জানালো, কতবার তো বলেছি মা, রাত 1টা বাজলে আর অপেক্ষা করবে না, তাও বসে থাকো কেন? মায়ের বোন, তুই ওসব বুঝবি না। তীব্র ব্যর্থ শ্বাস টানে। লুৎফা হাত দিয়ে ওর অমসৃণ চুলগুলো যত্ন সমেত গুছিয়ে দিলেন। জামশেদের গায়ের রং শ্যামলা গোছের। তীব্র পেয়েছে মায়ের মতন, তবে চোখ দুটো ভিন্ন। জন্মের পর গায়ের রং আর এই নেত্রমণির দরুন আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান বিদেশি বলতো ওকে। কারাকারি পড়তো করে নেওয়ার। লুৎফার জীবনের সমস্ত অপূর্ণতা এই শুভ্র মুখটা দেখলেই ঘুচে যায়। মাথায় নিরন্তর বোলানো হাতটা তীব্র মুঠোয় ধরল। চোখ তুলে মৃদু হাসল একটু। এই বিরাট ভূমিতে এই একটি নারী তার সবটা জুড়ে। লুৎফার হঠাৎ খেয়াল পড়ল ছেলের গায়ের দিক। জিজ্ঞেস করেন,
তোর জামা কোথায় আব্বা? জামশেদ কাজে ব্যস্ত। সাদা পাতার ছোপ ছোপ কালিতে পুরোপুরি ডুবে গিয়েছে। মা ছেলেতে আহামরি মনোনিবেশ নন। তীব্র নিজের দিকে চাইল একবার। গতকাল রাতে ঘটা সমস্ত ঘটনা ছবির মতন হানা দিল চোখে। সর্বপ্রথম ভাসল পুষ্পিতার শোভিত সুন্দর মুখটা। ঢিলে ঢালা শার্টটা পরে নত মাথায় ধীরুজ পায়ে তার পেছনে এসে দাঁড়ানোর সেই চলমান চিত্র। একটু থেমে সময় নিয়ে বলল, পুরনো হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি। উত্তরের সঙ্গে উঠেও দাঁড়ালো সহসা। বেশিক্ষণ মায়ের সামনে থাকলে প্রশ্নমান ছুটবে নিশ্চিত। প্রসঙ্গ পাল্টাতে আবুলকে দেখিয়ে শুধালো, ওর জন্য কফি বানিয়েছ না? দ্বিতীয়বারের মতো থতমতো খায় আবুল। নড়ে চড়ে ওঠে। তীব্র বারবার তার দিকে আঙুল তাক করা আর হুটহাট তাকানোর অপ্রতিভ হয়ে পড়েছেন। লুৎফা মাথা দোলালেন। তীব্র ফটাফট বলল, ওটা আমার রুমে পাঠাও, আর সাথে খাবারও দিও। মাথা ধরেছে, খেয়ে ঘুমাবো। জামশেদ চোখ না কুচকালেন অমনি। কিছু বলার আগেই তীব্র সামনে দিয়ে নিরুদ্বেগ হেঁটে যায়। আবুলের চেহারায় অন্ধকার নামল। মনে মনে এই মহারানীর যথাযথ প্রতিশোধ স্পৃহায় টকবগাল রক্তকণা। লুৎফা দ্বিধাদ্বন্দ্বে বলেন, ভীত দৃষ্টি স্বামীর দিকে। কি করবেন কি না করবেন, কার কথা শুনবেন, আবার ঝামেলা হবে কিনা, এসব নিয়েই মহাচিন্তিত। তীব্র কয়েক সিঁড়ি উঠে দাঁড়ালো। ঘাড় বাঁকালো মায়ের দিক। সুদৃঢ় কণ্ঠে বলল, ওনার দিকে তাকাচ্ছ কেন? হোম মিনিস্টারের কাছে নিশ্চয়ই ছেলের গুরুত্ব সবচেয়ে বেশি। জামশেদ চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলেন। তীব্র মজা পেয়ে গেল। মিটিমিটি হেসে রওনা করু কামরায়। লুৎফা ঠায় দাঁড়িয়ে দেখে। তিনি বললেন, এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার হীরের টুকরো ছেলের হুকুম শোনোনি? যাও, যা বলেছে পাঠাও, আর আবুলের নাস্তাটা রোকেয়াকে দিতে বলো। আবুল ভেতর ভেতর ফুঁসলেন। এত অসম্মানের পর এই নাস্তা তার গলা দিয়ে নামবে, কিন্তু জামশেদের মুখের উপর না বলতে পারবেন না। তীব্রের প্রতি এক বুক দাউ দাউ করা জ্বলন্ত ক্ষোভ গিলে চুপচাপ স্তম্ভ সেজে রইলেন। মনের সবটুকু রাগ মেটালেন ভবিষ্যতে কোনো ফুরসত পাওয়ার আশায়। পুষ্পিতার ধীর স্থির কদম চঞ্চল আজ। স্নিগ্ধ আদলে ফুরফুরে দুটি অস্থির চপল ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছে সে। বক্ষে তোলপাড়, মনে আনন্দ ধ্বনির রমরমে গীতালি। গত রাত পরেও কাছের মানুষগুলোর নিকট আবার ফিরতে পারবে ভাবেনি। আরো একবার চোখ ভরে দেখবে সবাইকে, তাও বোঝেনি। মনি, রাহাত, নুহা সবাই চমকে যাবে না ওকে দেখে? তাদের সবার সান্নিধ্য পুনর্বার পাওয়ার উচ্ছ্বাসে লোভে পুষ্পিতার শীর্ণ তনু উত্তেজিত। সে কয়েক ধাপ নিচ থেকে ঘরের দিকে চাইল। সদর দরজা হা করে খোলা। বসার ঘরে গিজগিজে মানুষ দেখা যায়। সকলের মুখ চিন্তিত মলিন। কেউ সোফায় বসে, কেউ মেঝেতে। পুষ্পিতার নজর শুরুতে বর্তালো থমথমে চেহারার খোরশেদুরের ওপর। ভীষণ অনিচ্ছায় থম মেরে বসে তিনি। ওর নিখোঁজ হওয়া রাহাত, সালমার কান্নাকাটিতে একটি মানুষও রাত চোখে বোঝেননি। চক্ষুলজ্জার আয়ত্তে পড়ে ওনাকেও বসে থাকতে হয়েছে। ঘুমোতে গেলেই যদি সন্দেহ করে কেউ। খোরশেদুর ভেতর ভেতর দ্বিগুণ খেপেছেন। এত মেয়েটা বিদায় হয়েও এক ফোঁটা শান্তি দিয়ে গেল না। বাবার কাছে ফ্লোরে পা গুটিয়ে বসে রাহাত। ক্ষুদ্র রাঙা ঠোঁট তীর তীর করছে। কান্নায় ফোলা বাচ্চা মুখ। তার পাশে মামা, মামি, আরো অনেকে। ওপাশের সোফায় খোরশেদুলের বৃদ্ধ পিতামাতা বসে। প্রৌঢ়ার বয়স হলেও শক্ত সামর্থ্য চেহারা। পুষ্পিতা নীরবে সালমা বেগমকে খুঁজল। পেলেও এক সময়। দেয়ালে মাথা পিঠ মিশিয়ে বসে উনি। পরনের শাড়িসহ বিধ্বস্ত দশা। শুষ্ক চোখ নিষ্প্রাণ। কোটর সদ্য শুকালেও গালে স্পষ্ট জলের দাগ। গলা বসেছে কান্নায়। নুহা উনাকে আগলে রাখা দুহাতে। ওদের ফেরার কথা গতকাল, বিয়ে শেষ হলেই, কিন্তু প্রিয় বান্ধবীর লাপাত্তা হওয়ার দরুন যেতে পারেনি। নুহার মা ফিরে গিয়েছেন। তার চাকরির ছুটি নেই। সবার মধ্যে মিথিলাকে দেখা গেল না। পুষ্পিতা বুঝল বিয়ে শেষ ওর। আজই হয়তো শ্বশুরবাড়ির প্রথম ভোর। সে পিলপিল কদমে চৌকাঠে এসে থামে। তন্মধ্যেই সালমান নাক টানার আওয়াজ এলো। ডুকরে কেঁদে উঠলেন ফের। একটু পরপরই হচ্ছে এমন। নুহা তাকে সামলাতে কিছু বলতে চাইল। বাক্য নিঃসরণের পূর্বেই চোখ পড়ল দরজায়। পুষ্পিতার সাথে চোখাচোখি হতেই ছ্যাদ করে ওঠে বক্ষপট। সেকেন্ডে সজোরে চিৎকার করল,
পুষ্পিতা? এক কথায় চমকে গেল সকলে। নেতানো চোখ মুখ গুলি সজাগ হয়ে তীরের বেগে নিক্ষেপ হলো ওদিক। পুষ্পিতা ছলো ছলো চোখে ঠোঁটে হাসি টানল, নরম পা টেনে ভেতরে ঢুকলো। নুহা উল্কার বেগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো ওকে, হাঁসফাঁস করে শুধালো, তুই তুই কোথায় ছিলি? সবাই তোকে কত খুঁজেছি জানিস? বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে সবাই, উৎসুক তাদের চাহনি। ভোর ভোর পুষ্পিতার হাজিরায় বিভ্রান্ত সমান। খোরশেদুর স্তম্ভিত, কপালে গাঢ় ভাঁজের পরিচ্ছন্ন রেখা। বিট্টু মাস্তান পুষ্পিতাকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন? তিনি সূক্ষ্ম চোখে ওর আপাদমস্তক দেখলেন। নজরে বিঁধল পুষ্পিতার পরনের চেক শার্ট। এই শার্টের মতো অবিকল একটা কাল সেই গুন্ডাটার গায়ে দেখেছিলেন না? বিট্টু ওকে তুলে নিয়ে গিয়েছিল, এই ব্যাপারে সে নিশ্চিত। চাক্ষুষ সাক্ষী। তাহলে আবার শার্ট পরিয়ে সাদরে পাঠিয়েও দিল। মেয়ের রূপ দেখে কি ঘায়েল করলো ওদের? এমনও হয় নাকি কোনো রঙ্গ শুরু করেছে দুজনের? পুষ্পিতার দাগহীন নিখুঁত মুখবিবর ভাবনায় ফেললো তাকে। একটা গুন্ডার দল কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে এমন অনাহত কি করে পাঠায়? খোরশেদুল নেতিবাচক মন্তব্য উগরে দিতে হাঁ করতেই নিলেন। কিছু একটা ভেবেই থেমে গেলেন আবার। এখন মুখ খোলা মানে নিজেরই বিপদ টাকা। একবার যদি সবাই টের পায় তিনি সব জানতেন, রক্ষে থাকবে না তার। এখন আর কিছু করার। আপদ দূর হয়েছে ভাবলেও লাভের কিছুই হয়নি। ফিরে যখন এসেছেই সেই আগের মতোই দাঁত চেপে হজম করতে হবে এটাকে। সালমা বেগম কিছুক্ষণ হতবাক চেয়ে রইলেন। অবিশ্বাস্য লোচন তার। পুষ্পিতা সত্যিই ফিরেছে। মাথায় ঢুকতেই ত্রস্ত এলোমেলো শাড়িখানা গুছিয়ে দাঁড়ালেন। রাহাত চোখ মুছল সবেগে। স্বাস্থ্যবান গতটা দৌড়ে গিয়েই আঁকড়ে ধরল বোনের কোমর। পুষ্পিতার অশ্রু সজল চোখে চাইল, মুচকি হেসে মাথা নামিয়ে রাহাতের মাথায় চুমু খেলো। এর মধ্যেই সালমা হন্তদন্ত ভঙ্গিতে এসে চাপটে ধরলেন ওকে। শক্ত হস্তে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন কিয়ৎক্ষণ। কণ্ঠনালী উত্তেজনায় কম্পিত, ছটফটিয়ে বললেন, কোথায় ছিলি মা? কোথায় চলে গিয়েছিলি? বলে যাবি তো মনিকে, তোকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানিস? পুষ্পিতা চোখ বুজে শ্বাস টানে। প্রখর তৃপ্তিতে অনুভব করে মনির গা থেকে ছুটে আসা সেই মাতৃত্বের সুগন্ধ। উপস্থিত অনেকেই তীক্ষ্ণ চোখ তখন তার উপর আবর্ত হয় গোটা দেহে। বাইরে রাত পার করা একটা জোয়ান মেয়ের শরীরের অস্বাভাবিক চিহ্ন টোকাতে ব্যস্ত যাদের শকুনি দৃষ্টি। সালমা বেগম কাঁদছেন। সারা রাত আতঙ্কে থরথর করা বুকটা প্রশান্তিতে নিভেছে। তবে এই কান্না খুশির, ওকে ফেরত পাওয়ার আনন্দের। চোখের জলে পুষ্পিতার কপাল ভেজে সরে এসে সযত্নে অস্ত্র মোছায় সে। নিশ্চিন্ত করতে বলে, আমি ঠিক আছি মনি, আর কেঁদো না। রাহাতের নিষ্প্রাপ বায়না, ছোটপু আমাকে ছেড়ে এভাবে আর যাবে না তো? পুষ্পিতা হেসে মাথা নাড়ল, বলল, কোথায় যাব? তোমরা ছাড়া আর কে আছে আমার? খোরশেদুলের সঙ্গে আরো একটি চেহারার সমান প্রীতিষ্ঠা, 60 ছুঁই ছুঁই বৃদ্ধা আরেয়া বেগম। বোনের মেয়ের উপর ছেলের বউয়ের এই আহামরি আহ্লাদ দেখলেই তার গা পিত্তি জ্বলে ওঠে। নাক মুখ কুচকে দম ফেললেন তিনি। টেনে টেনে শুধালেন, তা মাইয়া আসিলা কই রাইতে, কার বাড়িতে? এতক্ষণ নিশ্চিন্ত থাকা পুষ্পিতার বুক কাঁপল অচিরাত। সবাই উত্তরের আশায় চেয়ে ওর দিকে। অতগুলো প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পুষ্পিতার সত্তা ঘুরিয়ে ফেলল। ঢোক গিলল শঙ্কায়। কি বলবে এখন, কি উত্তর দেবে? একে তো ছেলেগুলো মেহেরবানি করে ওকে ছেড়ে দিয়েছে, একটা নখও স্পর্শ করেনি ওর। 2 যে গাড়িতে বসে তীব্রর ছোড়া সেই সরাসরি হুমকি। তাছাড়া সত্যিটা বললে যদি কেউ বিশ্বাস না করে হিতে বিপরীত হয়। পুষ্পিতার হৃৎপিণ্ড ছড়াৎ ছড়াৎ করছে। প্রাতের শীতল বায়ুতেও ঘামাচ্ছে কপাল। ওর চুপ থাকার বৃদ্ধার সন্দেহ ভালো। শক্ত গলায় তাগাদা দিলেন, কি ব্যাপার, মুখে কথা নাই কেন? কই গেছিলা কালকা? নাগর টাগর। সালমার আন্দাজ আছে শাশুড়ির কথাবার্তার ধরন। মহিলার মুখে লাগাম নেই। কথা সম্পূর্ণ করার আগে কেড়ে নিলেন তিনি, আম্মা মেয়েটা তো মাত্র ফিরলো আর আপনি জেরা করতে শুরু করে দিলেন? এসব কি পরে শোনা যাবে না? খোরশেদুলের পিতা চোখ দিয়ে স্ত্রীকে চুপ থাকতে বোঝালেন। আলিয়া মুখ বাঁকালেন, তবে ফিরতি কথা বাড়ালেন না। খোরশেদুল সন্তর্পণে চসূচক শব্দ করল। এই সুযোগে যদি আসল কথা ফাঁস হতো তবেই তো জমতো ব্যাপারটা।
জিজ্ঞাসাবাদ স্থগিত হওয়ায় স্বস্তি পেল পুষ্পিতা। ভয়ে জমাট বক্ষপট ওঠানামা করল। সালমা ওর মাথায় একপাশে হাত বোলালেন, মোলায়েম গলায় বললেন, মুখটা কি শুকিয়েছিস, চল খাবার দেই আয়। নুহা বলল, যা। পুষ্পিতা ঘাড় হেলায়। এই ওসিলায় প্রসঙ্গ চাপা পড়ে যদি। মনির পেছনে এক কদম ফেলতেই দৌড়ের বাইরে থেকে কেউ বললেন, দাঁড়ান ভাবি দাঁড়ান, খাওয়াবেন তো, এত তাড়া কিসের? কণ্ঠের উৎসের দিক দৃষ্টি গুলো ঘুরে যায়। তত্র থামলেন দুজনে। এই গোটা বিল্ডিং এর মালিক মামুন শাহ, তার স্ত্রী ডলি বেগম আর দারোয়ান হাকিম এসেছেন। ডলি বেগম নুহাকে বললেন, একটু জায়গা দেবেন, ভেতরে যাব। যে ভদ্রমেয়ের মতো একপাশ হয়ে দাঁড়ালো। হাকিম বাইরে রইলেও স্বামী সহ ভেতরে ঢুকলেন তিনি। প্রথমেই চোখ দিয়ে সম্পূর্ণ আগা মাথা চাপলেন পুষ্পিতার। অষ্টপুটে চতুরের ন্যায় চকচকে হাসি, কোটর ভর্তি প্রহসন। সালমার দিক চেয়ে বললেন, তা ভাবি, কাল তো খুব কান্নাকাটি করলেন মেয়ের জন্য, অবশেষে সে ফিরল তাহলে? হ্যাঁ ভাবি, আল্লাহর রহম করেছে। ডলি বেগম ওপর নিচ মাথা ঝাঁকালেন, বললেন, বেশ বেশ বেশ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কানে এলো কে যেন জিজ্ঞেস করছিল পুষ্পিতা কোথায় ছিল রাতে, কিন্তু ওর কোনো পাল্টা উত্তর শুনলাম না। অবশ্য যেখানে ছিল সেটা তো আর বলার মতো জায়গা নয়, লজ্জা শরমের একটা বালাই আছে কি, তাই তো পুষ্পিতা? পুষ্পিতা বুঝতে না পেরে প্রশ্ন নিয়ে চাইল। বুক ধুকপুক করছে গতিতে। অজানা আশঙ্কার সুনামি উত্তাল তুলেছে যেন। উপস্থিত সকলের দৃষ্টি জিজ্ঞাসু। সালমা বলেন, ঠিক বুঝলাম না ভাবি। মামুন শাহ একটা কাঠের চেয়ার খালি দেখে বসলেন। বেশিক্ষণ দাঁড়ালে তার পায়ের ব্যথা বাড়ে। ডলি বেগম সাজানো গোছানো শব্দ বলেন, জি, বোঝাতেই তো দোতলা থেকে চারতলায় আসা। আসলে পুষ্পিতা কোথায় ছিল রাতে তা ও জীবনেও বলবে কিনা সন্দেহ, তাই ভাবলাম আমি বরং আপনাদের জানিয়ে যাই। মানুষ হিসেবে উপকার করার দায়িত্ব তো আছে, বলুন। কথাগুলো সবার দিক চেয়ে চেয়ে বললেন তিনি। পুষ্পিতার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুকের কম্পন জোরালো। কি বলবেন তিনি, কি শোনাবেন? ডলি বেগমের ব্যগ্র উতলা চোখের দিক চেয়ে এই দৃঢ়তার সহিত ঘোষণা করলেন, পুষ্পিতা কাল সারা রাত এলাকার মাস্তান বিট্টুর সাথে ছিল। রক্ত ছলকে ওঠে পুষ্পিতার। নিভুজ বন্ধিত নেত্রযুগল হকচকায়। হতবিহব্বল আওড়ালো, বিট্টু মাস্তান। খোরশেদুলের চোখ দুটি জলজল করে ওঠে। এই তো, এটা তো বলার জন্য ভেতরটা উসখুস করছিল খুব। এবার তো কি হবে পুষ্পিতা? পরপর ভ্রু বাঁকালেন। এসব কথা ওনারা কি করে জানলেন? ওইখানে তো তখন কেউ ছিল না। আলিয়া বেগম কোচকানো ললাট আরো কুচকে ফেললেন। বিট্টুরা কেডা? খোরশেদ? এই সেরা কেডা? দারোয়ান বাইরে থেকে আকবরই জবাব দেন, মাস্তান খালা, নাম করা গুন্ডা, এমন কোনো খারাপ কাজ নেই যা করে না। প্রৌঢ়া ভ্রু কপালে তুললেন, হাউতাস করে বলেন, ও আল্লাহ, গুন্ডা? একটা গুন্ডার লগে কিনা এই মাইয়া রাত কাটাই আইলো? রাত কাটানো কথার যথার্থ ইঙ্গিত বুঝতে সময় লাগেনি পুষ্পিতার। বজ্রাহতের ন্যায় নিষ্প্রভ হয়ে পড়ল তার আখিদয়। বিট্টু মাস্তার নামটা তার পরিচিত, সঙ্গে অপছন্দের, অথচ ওদের সঙ্গে ছিল কাল ওই বিলাই চোখী কর্কশ ছেলেটা। সেই বুঝি বিট্টু? বাকিগুলো তার উগ্র সাঙ্গপাঙ্গ। কিন্তু এখন অবধি যা যা বিশেষণ শুনেছে ওদের, তাতে তো ওরা খারাপ জঘন্য গোছের ছেলে পেলে। ইফটিজিং এ পটু অমূল্য গুরু ওকে একা পেয়েও ছাড়লো না। ছাড়লো কেন তবে? আর সব জেনে শুনো বিট্টু মাস্তানের বন্ধুর সঙ্গে মিথিলায় বা সম্পর্কে জড়াবে কেন? মস্তিষ্কের প্রতিটা শিরা দপদপিয়ে উঠল ওর। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। তার চুপ থাকাই যেন রাস্তা দেখালেন সকলকে। ডলি বেগম ফোড়ন কেটে বলেন, তবে কি আর বানিয়ে বলছি খালাম্মা? এই তো পুষ্পিতা সামনেই দাঁড়িয়ে, আমি ভুল বলছি কিনা ওকে জিজ্ঞেস করুন না হয়। নুহা নামটা জানে, উত্তরাতেও বিট্টু মাস্তান চর্চিত, তবে দেখেনি কখনো। সে আর এই কি একই লোক? এদিকে স্তব্ধের ন্যায় হাঁ করে রইল রাহাত। ছোট্ট মাথার আশেপাশে মন্ত্রের ন্যায় বাজছে বিট্টু নাম। পুষ্পিতা নিচু কণ্ঠে বলল, আন্টি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ডলি বেগম খুব অবাক হলেন, এমন ভাবে বললেন,
ভুল আমার। আচ্ছা বেশ মানলাম আমি ভুল বলছি, কিন্তু হাকিম তো সব দেখেছে। ওই বলুক। কি হাকিম ভাই, কি দেখেছেন বলুন সবাইকে। জি, আমি নিজেই চোখে দেখেছি। একটু আগেই বিট্টু গুন্ডা গাড়ি করে আপনাদের মেয়েকে নামিয়ে দিয়ে গেছে। আরেক দফা বিস্ময়ের শব্দযুক্ত বাজে পড়ল ঘরটায়। পুষ্পিতার সবটা এলোমেলো লাগছে। শুনলেন তো, এরপর নিশ্চয়ই আমার ভুল ধরা হবে না। পুষ্পিতা যদি বিট্টুর সাথে নাই থাকবে তবে ওকে পৌঁছে দিল কেন? ওর কাছেই বা গেল কি করে? পুষ্পিতার শ্বাস আটকে আসছে। বিচলিত চেহারায় কণ্ঠনালী অবরুদ্ধ। রুহা ওকে টেনে নিচের দিকে ফেরায়। উতলা হয়ে শুধায়, চুপ করে আছিস কেন? বল কিছু। সত্যি কি বিট্টু মাস্তানের সঙ্গে ছিলি তুই? পুষ্পিতা দিশেহারা দশায় জিভে ঠোঁট ভেজালো। চরিত্রে কালি লেপনের করুণ চিত্র স্পষ্ট দেখেছে সে। থেমে থেমে বলল, আমি জানি না, আমি ওদের কারোর মুখ দেখিনি। ডলি কণ্ঠ শৃঙ্গে তুলে বললেন, ওদের? তার মানে আরও অনেকে ছিল পুষ্পিতা? ঠিক কয়জনের সাথে ছিলে তা নিশ্চয়ই বলতে পারবে। জড়বুদ্ধির মতো এতক্ষণ সবটা শুনছিলেন সালমা। কথা কোথা থেকে কোথায় গড়াচ্ছে ভেবে বাকরুদ্ধ তিনি। ডলির শেষ কথাটায় স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন এবার। ঠিক করে কথা বলুন ভাবি, আপনি কারো কথার ভিত্তিতে এভাবে আমার মেয়ের চরিত্র নিয়ে আজে বাজে বলবেন না। আমি আজে বাজে কেন বলবো? আমার কি ঠেকা পড়েছে বলুন? হাকিম গিয়ে বলেছিল বলেই তো জানতে পারলাম। উনি কি বলছেন কি বলেননি তা দিয়ে আমি কি করব? চোখের দেখা সব সময় ঠিক হয় তাও না। নিশ্চুপ মামুন শাহ মুখ খুলেন এবার। ভদ্রভাবে বলেন, দেখুন আপা, শুধু এই এলাকা না, আশেপাশে যে কোনো এলাকায় বিট্টু মস্তানকে সবাই এক ডাকে চেনে। বাচ্চা কাচ্চাও ওর চেহারার হুবাহু বর্ণনা দিতে পারবে। সেখানে হাকিম আমার বাড়িতে ডিউটি করেছে আজ 20 বছর। ওর ভুল হবে এই যুক্তি হাস্যকর লাগছে না? হাকিম সউদ্যোগে বলল, ভুল তো হয়নি স্যার। নিজের বাপের মুখে চিনতে ভুল করলেও বিষ্টু মাস্টারের ভুল হবে না। আমি যা দেখেছি ঠিক দেখেছি। বিশ্বাস নইলে আপনারা মেয়েটাকে জিজ্ঞেস করুন না। পুষ্পিতা মাথা নত করে দাঁড়িয়ে, তার চোখ ছাপানো সমুদ্র যেন যে কোনো সময় ভাসিয়ে দেবে পৃথিবী। সালমা তৎপর ওর দিক চাইলেন। নীরব দেখে কণ্ঠ উঁচু করে বলেন, কি করে চুপ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না সবাই কি বলছে? তোকে বিট্টু মাস্তান দিয়ে গেছে এখানে। পুষ্পিতা টলমলে আঁখি তুলল। অসহায় কণ্ঠে বলল, আমি সত্যিই জানি না মনি, যে আমাকে দিয়ে গেল সে ওই গুন্ডাটা হলে। ডলি বেগম কথা হামলে নিলেন মাঝপথে। দিয়ে গেল? কে দিয়ে গেল শুনি? এর মানে তুমি স্বীকার করলে পুষ্পিতা, বিট্টু না হলেও তুমি অন্য কোনো ছেলের সঙ্গীতেই ছিলাম, কিন্তু আপনারা যা বোঝাতে চাইছেন তেমন কিছুই হয়নি। ওরা কেউই আমাকে ছুঁয়নি অবধি। আলিয়া উপহাস করে বলেন, আইসে আমার সতী সাবিত্রী, রাত কাটাই আইলো আর এরে নাকি ছয় নাই। আজকাল গো পুরুষ মানুষটে লেদামাইয়া ছাড়ে না, সেইখানে ওরে নাকি এমনি এমনি ছাড়ছে। নুহাত যেতে বলল, আপনি একজন বয়স্ক মানুষের আন্দাজে কথা বলছেন কেন? পুষ্পিতাকে বলুক সবটা, না শুনিয়ে লাফাচ্ছেন। খোরশিদুল পিঠে দুহাত বেঁধে সবটা দেখছেন শুনছেন। ঠোঁটের কোনায় উপভোগ্য চাপা হাসি। হাকিম বাইরে থেকে বলেন, কি আর বলবে ও মেয়ে? ওকে দেখেই তো সব সাফ সাফ বোঝা যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, একটা গোটা রাত জোয়ান মেয়ে বাড়িতে নেই, ভোরবেলা ফিরল, তাও পরেন ছেলেদের পোশাক। এতেই কি সবকিছু প্রমাণ হয় না? ডলি তাল মিলিয়ে বললেন, হ্যাঁ তাই তো। বাড়িতে ওঠার সময় ঘোমটার জন্য চেহারাটা দেখা যায়নি ওর। সে কেন ওড়না ছাড়া পরপুরুষের জামা গায়ে দাঁড়িয়ে এখনো? এই জামা কার বলুন, আপনারাই বলুন। চেঁচামেচিতেই চারপাশের ফ্ল্যাটের লোকজন জমা হয়েছে। উত্তরে ঠিক ঠিক ধ্বনি তুললেন কতকে। পুষ্পিতা ঠোঁট চেপে ধরল কান্না আটকাতে। শ্বাসটালি ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। এমনভাবেই সম্মানের আহুতিও লেখা ছিল কপালে। এর চাইতে ওদের হাতে কিছু একটা হলেই তো ভালো হতো। সালমা এতক্ষণ পুষ্পিতার
বেশভূষায় নজর দিলেন। মেয়ে ফেরার আনন্দে যা খেয়াল করেনি এতক্ষণ মনোযোগী হলেন তাতে। পুষ্পিতার খোলা অবিন্যস্ত চুল, পরনে অচেনা এক পুরুষের কাপড়, নিজেই এলোমেলো হয়ে গেলেন নেতিবাচক ভাবনায়। ত্রস্ত ওর হাত চেপে এপাশে নিয়ে এলেন। পুষ্পিতা ভরকালো খানিক। সালমা কণ্ঠ চেপে বলেন, আমার কাছে বল, কাল কি হয়েছে? সত্যি তুই ওই গুন্ডাদের সঙ্গে ছিলি? বিট্টু কি তোকে তুলে নিয়ে গেছিল? কি করেছে ওরা? কজন ছিল? জোর করেছে তোর সাথে? পুষ্পিতা বিস্ময় কিংকর্তব্যে বিমূঢ় হয়। সালমা বেগম জামা সরিয়ে হাত পা দেখতে নিলেই নিহত ভেজা কণ্ঠে বলল, মনি তুমিও? আলিয়া বেগম গলা উঁচিয়ে বলেন, কোনায় গিয়া ফুসফাসুর কইরা লাভ হইব না বৌমা। তোমার বোন ঝির কুকিরটি ফাঁস হইছে, শাক দিয়া আর কত মাছ ঢাকবা? পাশ থেকে এক ভদ্রমহিলা গলা মেলালেন, ঠিকই তো, ছিছি, এসে থেকে মেয়েটার কাজকর্ম দেখে কত ভালো ভেবেছিলাম, আর শেষে বের হলো কিনা এমন দুশ্চরিত্রা। আরো একাধিক কণ্ঠ সামিল হয় সঙ্গে। ছিছি ধিক্কার ছুড়ে দেয় পুষ্পিতার উপর। পুষ্পিতা চোখ খিচে বুঝে নিল, খামছে ধরো কামিজ। জন্ম থেকে সে চুপচাপ, চাপা, দুর্বল, তর্ক করতে পারে না, অপটু কাউকে মুখের উপর জবাব দিতে। যদি পারত আজ একটু হলেও কি প্রতিবাদ করতে পারত না এসবে? অনাথ অবলা মেয়েটা নিজের অসহায়ত্বের শিকার প্রতি ক্ষণে ক্ষণে। আজ যেন পৃথিবী একটু বেশি নির্মম হলো তার উপর। আচ্ছা, এই নির্মমতার শেষ কি নেই? সালমা আক্রোশে চেঁচিয়ে উঠলেন, চুপ করুন আপনারা। পুষ্পিতা আমার মেয়ে, সে যদি কিছু করে আসে আমি বুঝবো। মারতে হয়, বকতে হয়, আমি করব। আপনাদের ওকে কিছু বলার কোনো অধিকার নেই। আলিয়া বেগম পাল্টা তেতে বললেন, থাকবো না কেন? এই মাইয়া আমার পলার ঘাড়ে বইয়া খায় দায় থাহে। অহন আমার পোলার মান ইজ্জত লইয়া তামাশা করব, আর আমি মা হইয়া কিছু কমু না কেন? তারপর ছেলের দিকে চেয়ে বলেন, ও খোরশেদ, কি সর্বনাশ হইল বাপ! এই মাইয়া তো বিয়ার আগেই আকাম কইরা ঘরে আইলো, সমাজে অহন মুখ দেখাইবি কেমনে? পুষ্পিতা বোঝা গলায় সাফাই গাইল, দাদু আপনি বিশ্বাস করুন, আমার সাথে ওরা কিছু করেনি। ওরা তো আমায় ভুল করে তো। আলিয়া মাঝপথে থমকে বলেন, তুই চুপ কর মাইয়া, তোর নাহাল কলঙ্কিনীর মুখে কোনো কথা শোনাও পাপ। খোরশেদ মাই কি কয় হুন, এই মাইয়া কইলাম না পাকি, অহন এরে সংসারে রাহন মানে আল্লাহর গজব টাইনা আনা। নুহা রেগে মেগে বলো, আশ্চর্য মহিলা তো আপনি! বয়স হয়েছে, এক পা কবরে গিয়েছে, অথচ কুট কাচালি কমেনি। খোরশেদ মোটা গলায় ধমক দিলেন, এই মেয়ে, তুমি কোন সাহসে আমার মায়ের সাথে এভাবে কথা বলছো? তাও আবার আমার বাসায়, আমার সামনে দাঁড়িয়ে? আর আপনার মা যে বলেছে তা এতক্ষণ শোনেননি? উনি একজন গুরুজন হয়েও কিভাবে এত নোংরা ভাষা বলছেন শুনি? যা বলেছো বেশ করেছো। ভুলটা কি বলেছে এইখানে? তোমার বান্ধবী কুকাজ করে আসতে পারবে, আর কেউ বললেই দোষ। পুষ্পিতার মামি নুরুন্নাহারের বয়স কম, তিনি একেবারেই মায়া মায়া চোখে চেয়ে আছেন ওর দিকে। পুষ্পিতার গাল গলা ভিজিয়ে দেওয়া অশ্রুটুকুন দেখে বুকটা হু হু করছে। মেয়েটার দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। ভীষণ আক্ষেপে আস্তে করে বললেন, আহারে, সবাই মিলে কেমন করছে ওর সাথে? জমির চাপা গলায় বলেন, তুমি চুপ থাকো। এখন আমরা কিছু বললেই খোরশেদ ভাই ইনিয়ে বিনিয়ে ওকে আমাদের গাড়ে গচাতে চাইবে। নুরুন্নাহার তিতি বিরক্ত হয়ে চাইলেন। স্বামীর প্রতি মুখ বাঁকালেন আলগোছে। মানুষের মামি জল্লাদ হতে শুনেছে, দেখেছে, অথচ এই বেলায় যেন সব পাশা ওটানো। পুষ্পিতার বাবা খারাপ, মামা খারাপ না, আসলে মেয়েটার কপাটাই খারাপ। তার ভাবনার সুতো ছিল সালমার কড়া কণ্ঠে। শ্বশুরবাড়ির লোকদের সামনেই স্বামীর ওপর ফুঁসে উঠলেন তিনি। মুখ সামলে কথা বলবেন খোরশেদুল। পুষ্পিতা কেমন মেয়ে তুমি জানো না? খোরশেদুল নাক ফাঁপিয়ে বলেন, না জানি না। এতদিন ভদ্র মেয়ে সাজার নাটক করতে তো সে নাটক আজ ধরা পড়েছে। আসল রূপ বেরিয়ে এসেছে এখন।
সত্যি পুষ্পিতা, অবাক হচ্ছি তোকে দেখে। পরপুরুষের সঙ্গে বিয়ে ছাড়া থেকে এসেও কি বেহার মতো দাঁড়িয়ে আসিস? অন্য কেউ হলে গলায় দড়ি দিত এতক্ষণে। পুষ্পিতার গায়ে কাটার ন্যায় বিঁধল কথাটা, ক্ষত বিক্ষত করে দিল অন্তপট। চিবুক তুলে নরম গলায় বলল, আমি জানি খালুজান, আপনারা কেউই এখন আমার কোনো কথা বিশ্বাস করবেন না। যাই বলি না কেন, আঙুল ঠিকই তুলবেন আমার চরিত্রে, কিন্তু আমার আল্লাহ দেখেছেন, তিনিই সব কিছুর একমাত্র সাক্ষী। উনি জানেন আমি পবিত্র। হালিয়া বিদ্রুপ করে বলেন, ওরে আমার পবিত্র কন্যা রে, এক পলার লগে থাকলি, শুইলি, তার কাপড় পইরা ফিরে আইলি, আবার কস আমি পবিত্রির। আল্লাহ, কালে কালে কত কি দেখাইবা আর। পুষ্পিতার দাঁতে নিম্নাষ্ট চেপে ধরে, দন্তপাটির ধারালো স্পর্শে নরম ত্বক ছিঁড়ে যায়। রক্তের নোনতার স্বাদ জিভে লাগলেও হুঁশজ্ঞান এলো না। পুরো গলবিলটাই যে তিক্ততায় ভরে, সেখানে রক্তের লবণাক্ততা আর এমন কি। সালমা বেগম ক্ষিপ্ত হয়ে বলেন, আম্মা, আর একটাও বাজে কথা বলবেন না বলে দিলাম। কি করবা কইলে? আমারে হুমকি দিতাছ তুমি? খোরশেদ, দেখলিয়া তোর বউ আমারে চেত দেখায়, আমার পোলার উপার বইনের মাইয়া খাওয়াও পড়াও, আবার তার নোংরামি ধামাচাপা দিতে চায়। কি সুন্দর মগের মুল্লুক পাইছে এক একজন। মহিদুল আরো কপালে আঙুল চেপে বসে। তার স্ত্রী আগে থেকেই ঝগড়ুটে স্বভাবে, যেখানে যাবেন স্বইচ্ছায় ঢুকবেন ঝামেলায়। এই বয়সেও তার বদল হয়নি। লাগামহীন সীমাশূন্য নারীটিকে থামাতে বরবার ব্যর্থ উনি। আজ বয়স হয়েছে, হাতে লাঠি উঠেছে, এখন তো সফল হওয়ার চিন্তাও বিলাসিতা। তিনি হতাশ ভঙ্গিতে চুপ রইলেন আগের ন্যায়। সালমা বললেন, আপনারা বাহিরের লোকের কথায় আমার মেয়েকে যা তা বলতে পারেন না। খোরশেদুল বললেন, এখন আমরা বলছি তাই গায়ে লাগছে সালমা। একটুবার তো পুরো এলাকা বলবে, আঙুল তুলবে তোমার বোনের মেয়ের উপর, থুতু ছুড়বে ওর মুখে। এত যে গলা বাড়াচ্ছ, তা পুষ্পিতা চুপ কেন? সময়টা বৈশাখের রূপ বদলের। নৈশভোর প্রলয় নৃত্যের পর মধ্যপ দুপুরের প্রচণ্ড গরম। তেজস্বী উত্তপ্ত সূর্য তখন মাথার উপর, দগদগে করে শরীর ঘামে। আজ 8 দিন পর দোকানে খুলছেন করিম শাহ। সর্বদা ফজরের আজানের সঙ্গে সঙ্গেই ঝাঁপ মেলে বসেন তিনি। আর বিট্টুর গ্যাং এখানে হানা দেয় ঠিক 11টায়। তীব্র আসে আস্তে ধীরে, তার লাল জিভ দূর থেকে দেখলেও হিড়িক পড়ে আওয়াজের। হুকুম ছাড়াই করিমের তটস্থ হস্তযুগল ব্যস্ত হয় ত্রস্ত চা বানানোর যুদ্ধে। প্রায় অনেকদিন পর চেনা জানা মুখগুলি দেখে এক টুকরো হাসলেন করিম। তীব্র হাজির হতেই সেই হাসি পালো। সত্যি বলতে হাসিটুকু টেনে হিঁচড়ে আনা। তীব্রকে দেখলে তার প্রৌঢ় হাঁটু কাঁপে, অজ্ঞাত আতঙ্কে সিটিয়ে থাকেন। চাই চিনি কম বেশি হলেই ছেলেটা চেতে তার সাধের দোকান ভেঙে না দেয়, সেই শঙ্কায় শির দ্বারা সবসময় ভেসে থাকে পিঠের উপর। তবু আজ দুগাল ভর্তি প্রফুল্লতা নিয়ে বরাবরের ন্যায় সালাম দিলেন তিনি। শুধালেন, ভাই কেমন আছেন? তীব্র বেঞ্চে বসল, পাশ ঘেসে বসল বাকিরা। কতকে জায়গা না পেয়ে পা ঝোলালো সিও বাইকে। ভালো। কই ছিলে এতদিন? গ্রামে গেছিলাম ভাই, বউটারে রেখে আসতে। শাশুড়ি আপ্যায়নের জন্য আর আসতে দিল না। এতদিন ওখানেই বেরিয়েছি, অনেক বছর পর গেলাম তো। বলতে বলতেই কাচের কাপে চামচ নাড়লেন করিম। টুংটাং শব্দে টং তখন আলোড়িত। মিরাজ জলের বোতলের ছিপে খুলল, ঠোঁট বসাতে বসাতে শুধালো, বউ রেখে এলে কেন? আর একটা বিয়ে করবে নাকি? না না ভাই, কি যে বলেন। পরপর লাজে নুয়ে এলেন করিম। আইঢাই ভাব করে বললেন, আসলে বউ পুয়াতি, ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নেই, ওর যত্ন আত্মীর জন্যই। প্রতিমধ্যেই মিরাজের সবে নেওয়া মুখের পানিটুকু বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো বাইরে। ভ্যাবাচাকা খেয়ে থেমে গেলেন তিনি। মুশফিক গোল গোল চোখে ওনার আগামাথা দেখল। দাড়িতে পাক ধরেছে, চামড়া কুচকেছে। এই বয়সে আবার বাচ্চা। সাফিন এক ধাপ এগিয়ে মুখের উপর বলে বসল, তোমার না আগের আরো 6টা ছেলে মেয়ে আছে, এখন আবার? এবার তো চাচিরে রেহাই দাও,
বুইরা হইতেছ বাপ, আর কত? এই তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য দেশের জনসংখ্যা বাড়ে, রাস্তায় জ্যাম হয়, অর্থনীতিতে বাজেটে ঘাটতি আসে, গ্যাসের দাম বাড়ে, ডিমও খাওয়া যায় না। করিমের হাসি গায়েব, চুপসে গেল মুখমণ্ডল। তবু রাগ করার স্পর্ধা তার নেই। চুপচাপ হজম করেন কথাগুলো, চোখ মুখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন। তীব্রর বিলাতি নয়ন রাস্তার উপর, শুভ্র ললাটে গুটি করে ভাঁজ, সূক্ষ্ম চাহনি ছুটে যাওয়া যানবাহনে। ওভাবেই গরম চায়ে চুমুক দিল সে। বাকিরা গল্পে ব্যস্ত হলো, হাসাহাসি ঠাট্টায় লুটিয়ে পড়ল এক একজন। করিমের শান্ত টক মুহূর্তেই কেমন টকবগিয়ে ওঠে। রাস্তা থেকে মেয়ে গেলেই চিরচেনা সেই রসিকতা ওদের। সিটি বাজানো, আকার ইঙ্গিতে টেনে টেনে কথা শোনানো। শাফিনের আগামী সপ্তাহে ফ্লাইট, মায়ের উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে। এখানে আরমান নেই। তীব্রর কথায় নাহিদের ছায়াসঙ্গী বনেছে। নাহিদের পাগলামি বাড়ছে, চেঁচিয়ে গলা ভেঙেছে। উল্টেপাল্টা কি করে বসে আবার। বন্ধুমহল আড়ষ্ট সেই আশঙ্কায়। শাফিন ওর যাওয়ার কথা তুলল, মাকে নিয়ে তার চিন্তার কমতি নেই। প্রত্যেকে আশ্বাস দিল তাতে। শুধু তীব্র নিরুত্তর বসে, তামাটে নিম্নাচ্ছ, সম্মুখ দাঁতে কাটা, বিড়াল অক্ষী উদাসীন, চেহারায় কোনো কিছুর চিন্তা, কোনো দক্ষ ধ্যান। শাফিন কথার ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ওকে দেখছিল। তীব্র এমনিতে চুপ থাকে না। আজ কি হলো? গ্যাংয়ের মধ্যমণি নীরব থাকলে জমে। সে ওপাশের বেঞ্চ থেকে উঠে এপাশে এলো, পিঠে হাত রাখতেই খানিক চমকে চাইল তীব্র। শাফিন অবাক হয়ে বলল,